পরিবেশ রক্ষার কথা আমরা প্রত্যেকেই বলি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের দৈনন্দিন ছোট ছোট বিষয়ই সেই পরিবেশ রক্ষায় বড় গুরুত্ব পালন করে। যেমন ধরুন, স্বল্প দূরত্বে হেঁটে যাওয়া বা সাইকেলের ব্যবহার করা। যেখানে 2 চাকার গাড়িতে আমরা যেতে পারি, সেখানে 4 চাকার ব্যবহার না করা, কিংবা জ্বালানি সাশ্রয় করা। ব্যাপারগুলো দেখতে ছোট হলেও এগুলোই কিন্তু একদিন বড় আকারে পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। আজকের বিশ্বে দাঁড়িয়ে যখন জল দূষণ, বায়ু দূষণ, বিভিন্ন ধরনের দূষণ আমাদের বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তখনই দেশের প্রধানমন্ত্রীও কিন্তু আমাদের জ্বালানি সাশ্রয়ের কথা বলতে বাধ্য হয়েছেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি জ্বালানি সাশ্রয় করি, আমরা যদি প্রয়োজন অনুসারী সম্পদের ব্যবহার করি, তাহলেই কিন্তু আমরা একটি সবুজ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারব। নমস্কার, দূরদর্শন ত্রিপুরার প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আমাদের আজকের চর্চায় আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেখানে আমরা কথা বলবো সচেতন জীবনযাপন এবং পরিবেশ বান্ধব বিকল্প কি হতে পারে তা নিয়ে। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন ডক্টর সব্যসাচী দাশগুপ্ত মহোদয়। তিনি ত্রিপুরা ইউনিভার্সিটির ফরেস্ট্রি ডিপার্টমেন্টের অধ্যাপক। প্রথমে নমস্কার, স্বাগত জানাই আজকের চর্চায়। যে ব্যাপারটি স্যার প্রথমেই জানতে চাইব, এই যে সাশ্রয় বা সচেতন জীবনযাপন, সে বলতে আমরা কি বুঝি? সচেতনতাটা আসে শুরুর থেকে, যেভাবে আমাদেরকে ব্রিং আপ করা হয়, বড় করা হয়, যে পরিবেশে আমরা বড় হই, সত্যি বলতে কি যে পরিবেশে বড় হই, ওই পরিবেশের পারিপার্শ্বিক অবস্থা আমাদের শিখিয়ে দেয় সচেতনতার ডেফিনেশনটা। সেজন্য সবার জন্য সচেতনতাটা একই হতে পারে না। কারোর জন্য সচেতনতা জিনিসটা হয় যে সেটা যা ও পরিবেশ থেকে শিখেছে, আর কিছুটা আসে ওর মূল্যবোধ যেটা বাড়ি পরিবার থেকে পায়, বাকিটা ওর পড়াশোনার মাধ্যমে, বিদ্যা অর্জনের মাধ্যমে ওই দিক থেকে আসে। কিছু জিনিস অবশ্যই আসে যেটা যেই দেশে ও বাস করছে, ওই দেশের সংবিধান কি বলে, ওই সব জিনিস মিলিয়েই সচেতনতাটা তৈরি হয়। সেজন্য সচেতনতা কোনো একটা আলাদা করে আমি এই জন্য দেখছি যে সবার জন্যই এটার ডেফিনেশন খুব আলাদা আলাদা। আচ্ছা, এই যে সচেতন জীবনযাপন এবং প্রয়োজন অনুসারে সম্পদের ব্যবহার, এটার পরিবেশের উপর কি কোনো ডাইরেক্ট প্রভাব আছে? কি আছে তাহলে? দেখতে গেলে সবার কিন্তু প্রয়োজন, যখন আমরা বলছি প্রয়োজনের অনুযায়ী ব্যবহার করাটা, প্রয়োজনটা সবার এতটাই ডিফারেন্ট। আমি এই জায়গায় বলবো যে একটা মাপকাঠিতে মানে মেজার করাটা হয়তো বা ঠিক হবে না। প্রয়োজন একটা গ্রামে যে থাকছে ওর যা প্রয়োজন, একটা শহরে যে থাকছে, বা যারা উদ্বাস্তুর মতো এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে থাকছে, সবার প্রয়োজনটাই আলাদা। তো সবাই এখন যত প্রয়োজন কম হবে, অবশ্যই ওর পরিবেশের প্রভাব, দেশের জন্য যা প্রয়োজন করার জন্য, বা ওর মানে ইমপ্রুভমেন্টের জন্য, দেশের ভবিষ্যৎ গড়ার জন্য, তা আলাদা আলাদা হয়। তো সেজন্য আবার একদিকে দেখতে গেলে প্রয়োজন বলতে একদিকে বলছি আমরা কম করে করো, যত কম খরচা করা যায়, যত কম ইউজ করা যায়। আবার যদি আমরা বলি যে আমাদের ইকোনমি, জিডিপি নিয়ে কথা বলছি, তো কনজামশনের কথাও বলছি। আমরা যদি কনজিউমই না করি, তাহলে একদিকে যেমন কম ইউজ করাটা প্রয়োজন, সেভাবে সচেতন ওই জায়গায় সচেতনতাটার বোধহয় বেশি প্রয়োজন, যে আমরা কতটা ইউজ করব। যেটা প্রয়োজন সেটা তো নিশ্চয়ই করতে হবে আমাদের, কিন্তু প্রয়োজনটা আমাদের যা পরিস্থিতি, যার অনুযায়ী যা প্রয়োজন হয় ওইভাবেই খরচা করাটা বা ইউজ করাটা। আচ্ছা, আমরা আজ প্রয়োজন অনুসারে সম্পদের ব্যবহার নিয়ে বলছি। সেখানে আমরা পেট্রোল, ডিজেলের ব্যবহার যতটা কমানো যায়, সেটা আমাদের প্রধানমন্ত্রীও আমাদের কাছে আর্জি জানিয়েছেন। তো এটা বায়ু দূষণের উপর ঠিক কিভাবে প্রভাব ফেলবে? বলতে গেলে আমাদের প্রধানমন্ত্রীর এই যে আবেদনটা রেখেছেন উনি, আমরা অনেকেই হয়তোবা দেখছি যে এটাকে আজকে এই যে যুদ্ধের পরিস্থিতি নিয়ে হয়তোবা উনি বলেছেন, কিন্তু এটা কিন্তু সব সময়ের জন্যই প্রযোজ্য। এটা কোনো মানে এই সিচুয়েশনে হয়তোবা একটা ক্রাইসিসকে
অ্যাড্রেস করার জন্য বলা হয়েছে, কিন্তু এটা সবসময়ই প্রয়োজন এই জিনিসগুলোকে। তো বায়ু দূষণের কথা বলতে গেলে যখনই পেট্রো পণ্যর কথা বলছি আমরা, তখনই জিএইচজি এমিশনের কথা চলে আসছে, কার্বন ডাই অক্সাইডের কথা চলে আসছে। সেই জন্য বায়ু দূষণ বলতে যেটা মেজর এমিশন হয় সেটা আমাদের যেটা পেট্রোপণ্য যা যা আছে সে ওইগুলি থেকেই হয়। তো এটা রিডিউস করা মানে অবশ্যই কম হওয়া, কিন্তু আমার যেটা আমি আরেকটু অন্যভাবেও দেখতে চাই যে গাড়ি ঘোড়ায় কম চলা বা আমাদের নিজস্ব উৎপাদনকে আর নিজস্ব ব্যবহারকে কম করলে আমরা কতটা কম করতে পারবো। এমনিতে দেখতে গেলে 6 to 7%, অ্যাট মোস্ট 10% কনজাম্পশন যেটা হয় আমাদের এই সব গাড়ি ঘোড়ায় চলা বা নিজেদের দৈনন্দিন জীবন চর্চাকে আমরা যদি মিনিমাইজও করে নিই, একদম জিরো করে দিই, কিছুই না করি, তাহলে কতটা যাবে? 10%। বাকি যে এত বড় 70-80%-এর একটা বড় গ্যাপ আছে যেটা নর্মালি ইন্ডাস্ট্রিয়াল সাইড থেকে আসে, ওই দিকটা কিন্তু বিরাট বড়। তো যত সময় আমরা ইন্ডাস্ট্রির এফিসিয়েন্সিকে যেটা বলি আমরা, দেখা গেছে যে ইন্ডিয়ার কেসে 2010 থেকে 18-র মধ্যে আমরা শুধু প্রযুক্তিগত এফিসিয়েন্সিকে ইনক্রিজ করে 15%-এর মতো আমরা কিন্তু এমিশন কম করতে পেরেছি, বায়ু দূষণটাকে কমাতে পেরেছি। তো সেই জায়গায় প্রথমত আমাদের জীবন চর্চা, দৈনন্দিন রিকোয়ারমেন্টকে কম করা তো অবশ্যই প্রয়োজন, করলে আমরা কিছুটা কম করতে পারবো। কিন্তু বেশি যেটা প্রয়োজন সেটা হলো বায়ু দূষণের কথা বলতে গেলে আমাদের ভেহিকুলার বায়ু দূষণ যেটা আমরা বুঝি সেটা শহরের অঞ্চলেই সীমাবদ্ধ। ভারতবর্ষের মতো এত বড় একটা দেশে যেখানে বায়ু দূষণের কারণে কোন মেট্রো সিটিগুলি প্রভাবিত আজকের দিনে, ওইটা কত জিওগ্রাফিক্যাল এরিয়া কভার করছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যে সব ওভারঅল বায়ু দূষণের পরিস্থিতিটা আসছে আমাদের ইন্ডাস্ট্রির পুয়ার ইনফ্রাস্ট্রাকচার এবং যেগুলি ইনএফিশিয়েন্ট টেকনোলজি, ওইগুলিকে এখনও চালিয়ে যাওয়া। তো ডেফিনেটলি আমাদের এইগুলির সাথে সাথে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমরা চেঞ্জ না করতে পারি, তাহলে এই প্রতিদিনের দৈনন্দিন চর্চাকে কম করে, কম করে আমরা কিছু পকেটে হয়তো বা বায়ু দূষণকে কম করতে পারবো, কিন্তু আমার মনে হয় না যে পুরো পিকচারে সেটা কিছু কার্যকরী হবে না। আচ্ছা, আমরা বর্তমানে যে ওয়ার্ডটা মিতব্যয়িতা, এটা আমরা খুব বেশি শুনতে পাচ্ছি, এটার ব্যাপারে যদি আপনি একটু বলেন। এইটা এখন ওইটাই রিকোয়ারমেন্টের উপরই এখন আলটিমেটলি আমরা বলছি মিতব্যয়িতার কথা, কিন্তু কতটা? এখন যদি আমার যে প্রয়োজন, একটা হলো লাক্সারি, আমি তো আমরা বলছি যে সাশ্রয় করাটা, প্রবলেমটা কিন্তু আজকের দিনে এই পরিবেশ দূষণ হোক বা ইকোনমিক ক্রাইসিস হোক বা সব কিছুই অতি ব্যবহারের কারণে, আমাদের যেটা প্রয়োজন অতিরিক্ত ব্যবহারটার কারণে। যে দূরত্বটা আমরা বাইসাইকেল বা হেঁটে অতিক্রম করতে পারি কিংবা রিক্সা করে আমরা যেতে পারি, সেই জায়গায় আমরা 4 চাকার গাড়ি নিয়ে যাচ্ছি, একজনই যাচ্ছি কিন্তু 4 চাকার গাড়ি আমরা ব্যবহার করছি। এবং যাওয়ার সময় হয়তো বা যেখানে 4 জন যাওয়ার, অবশ্যই বাইসাইকেলে চলবে না, কিন্তু একা যাওয়ার সময় তো বাইসাইকেলে যাওয়াই যেতে পারে। কিন্তু ব্যাপারটা হলো এখন যদি আমি বাইসাইকেলের পরিসংখ্যানটাও দেখছিলাম যে ভারতবর্ষে কিন্তু গাড়ি দিয়ে আবারও আমি এক জায়গায় ফিরে আসব যে কত % মানুষের জন্য এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে। আমরা যে পরিবেশ বান্ধব ব্যবস্থার কথা বলছি, আমার দেশে দেখতে গেলে 70-80% লোক যারা গ্রামে থাকছে, খুব কম সম্পদের মধ্যে থাকছে, ওরা তো অলরেডি ওই লাইফস্টাইলই বাঁচে। কিন্তু আমরা শহরে কি পারবো? কতটা অবধি পসিবল? আমার সময়ের ক্রাইসিস আছে, যে সময়ে পৌঁছতে হবে। অনেক সময় আমি এরকম একটা কাজে যাচ্ছি যে জায়গায় গিয়ে আমি বাইসাইকেল চালিয়ে যাওয়ার, আমি আমার কথাই বলি, আমি চেষ্টা করেছি অনেকদিন অফিসে ইউনিভার্সিটি যাওয়ার বাইসাইকেল চালিয়ে, কিন্তু যাওয়ার পর ওইখানে গিয়ে আবার ফুল ড্রেস চেঞ্জ করতে হয়। তারপর তার সাথে সাথে যেটা প্রয়োজন, আমি বাইসাইকেল চালাতে চাই, কিন্তু এই রাস্তাগুলি যেগুলি তৈরি করা হচ্ছে, এগুলি কি বাইসাইকেল চালানোর জন্য উপযোগী? সেটা সব থেকে বড় ব্যাপার। প্রতি সময় আমি চালাতে চাইলেও আমাকে যে চেনে বা অন্যরা বলে যে এটা তো সেফ না, সত্যিই সেফ না। তো আমাকে যখন বলা হচ্ছে বা লোককে যখন বলা হচ্ছে যে তোমরা বাইসাইকেলে যাও, কম ব্যবহার করো, হেঁটে চলো, ইভেন হাঁটার জন্য কি আমাদের এই শহরগুলি, কটা শহর আছে ইন্ডিয়াতে যেখানে হাঁটা বা বাইসাইকেলের জন্য
চলার জন্য উপযোগী। তো আমরা বলছি, আমরা নিতেও রাজি আছি, হয়তোবা আজকের দিনের যারা নিউ জেনারেশনের কথা, জেনজির কথা বলছি, এরা তো খুব স্বাস্থ্য সচেতন। আমার মনে হয় না ওদের যদি একটা বাইসাইকেল চালানোর রাস্তা দেওয়া হয় সেফলি, ওরা চালাবে না, অবশ্যই চালাবে। কিন্তু সেই জন্য পাশাপাশি এই এই উপদেশটা যখন সাধারণ নাগরিককে দেওয়া হচ্ছে, তখন এটাও প্রয়োজন যে পলিসিগতভাবে একটা ওই সিদ্ধান্ত নেওয়া হোক, আমাদের শহরগুলিকে ওই রকমভাবে তৈরি করা হোক যেখানে আমরা এই সুস্থভাবে এই জীবনযাপনের দিকে চলতে পারি। কোথায় গ্রামে গেলে তো আমাদের গাড়ি যাওয়ার জায়গাই নেই, তখন তো পায়ে হেঁটে বা বাইসাইকেলেই যেতে হয়, কারোর কোনো প্রবলেম নেই, যাচ্ছে চলছে ওরা। তো এই জিনিসটাই আমার বলার আর কি, যে আমরা নিতে পারি, কিন্তু নিতে অভ্যাস করতে গিয়ে যে প্রবলেমগুলি আসে, এইগুলি কিন্তু আমাদের নিজেদের হাতে নেই। ঠিক। আচ্ছা, আমরা যদি জ্বালানি নিয়ে কথা বলি, এই যে জ্বালানি সাশ্রয়ের ব্যাপারটা, এটা তো আরবান এবং রুরাল দুটো জায়গাতেই আমাদের জ্বালানি সাশ্রয়টা করাটা দরকার। এই জ্বালানি সাশ্রয়টা আমরা কি করে করতে পারবো? পরিবেশ বান্ধব উপায় কি থাকতে পারে? এটা মোটামুটি আমার মনে হয় যে আমরা যারা ইউজ করছি, ওরা একটা হলো যে যেটা বলছি যে যেখানে এসি লাগানোর দরকার, সেখানে যদি এখন গভর্নমেন্ট বারবার বলছে, আমাদের সবারও বোঝা উচিত, আমরা এখানে বাইরে 36 ডিগ্রি টেম্পারেচারে ভেতরে 20 করে রাখার কোনো মানে নেই, কিন্তু আমরা করে রাখছি। তো এক তো এই এয়ার কন্ডিশনিং সিস্টেম, যেটা শহরের অঞ্চলের কথা বলছি আমি, যেখানে হিট আইল্যান্ডগুলি প্রচুর বেশি, ওই জায়গায় যতটা কমফোর্টেবল জোনে, যেখানে আমরা কমফোর্টেবলি 26-27 টেম্পারেচারে বাঁচতে ভালোই কমফোর্টেবলি থাকতে পারি, ওইভাবে করলেই আমাদের মনে হয় 3-4 ডিগ্রি। কিন্তু এইটা হার্ডলি 1-2% টোটাল পপুলেশনের লোক যদি ব্যবহার করে এই পদ্ধতিটা, যে এইটুকু সচেতন হয়, তাহলে আমরা বিরাট একটা অংশ ওই দিকে কম করতে পারি। 1-2% আমাদের লাগছে দেখতে, কিন্তু এটাও তো কোটি কোটি মানুষ। তো ওই মানুষটা কিন্তু এসি কজন ব্যবহার করছে। এখন সেম জিনিস জ্বালানি সাশ্রয়ের কেসে যদি আমি গ্রামের অঞ্চলে যেতে চাই, তো এখানে যেভাবে ফসিল ফিউলের ইউজ তো খুব একটা ওরা করে না কিছু জ্বালানির জন্য, যে জেনারেটর চালিয়ে এসি চালিয়ে থাকছে, ওদের রান্না করার জন্য কিছুটা খরচা হয়, কিছুটা হয়তো বা এই যাতায়াতের জন্য খরচা হয়। তো অবশ্যই ওইসব জায়গায় ওই যেটা বলছিলাম এফিশিয়েন্ট চুলার কথা হচ্ছে, এখন যেভাবে জ্বালানি ব্যবহার করা হয়, ওইটা এফিশিয়েন্ট মেকানিজম দিয়ে এফিশিয়েন্ট চুলা প্রচুর আছে, ওইগুলিকে ইউজ করতে পারে ওরা। তারপর আমরা গ্রাম অঞ্চলে দেখা যায় যে দিনের পর দিন যেহেতু আমাদের জ্বালানিগুলি আছে, জ্বলতেই থাকে, অফুরন্ত প্রয়োজন হোক বা না হোক, ওইগুলিকে কম করে। সাথে সাথে আমি বলবো যে যেহেতু সোলার একটা বড় এনার্জির সোর্স আমাদের এইসব ব্যাপারে, সেই জন্য জল গরম করতেই দেখা গেছে যে গ্রামাঞ্চলে ঠান্ডার জায়গায় প্রচুর পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়। তো কিন্তু ওইগুলি, সেই জন্য আমি বারবারই বলবো যে আমাদের যে শহরাঞ্চলে যে জ্বালানি সাশ্রয় করার ব্যবস্থাটা আর গ্রামাঞ্চলের যে সাশ্রয় করার ব্যবস্থাটা, দুটোর মধ্যেই সচেতনতার প্রয়োজন আছে। আচ্ছা, এই যে সোলারের ব্যবহারটা, এটা যদি আমরা আমাদের বাড়িতে ইন্ডিভিজুয়ালি যদি ব্যবহার করতে চাই, তাহলে কিরকম প্রভাব ফেলবে পরিবেশের উপর? সোলার এখন আমরা লাস্ট 15-20 ইয়ার্সে প্রায় 4-5 টাইমস ইনক্রিজ করতে পেরেছি প্রোডাকশন। কিন্তু ম্যাক্সিমাম যেটা দু ধরনের প্রোডাকশন হয়, একটা হলো অফ গ্রিড পাওয়ার, আর একটা হলো অন গ্রিড। এখন অন গ্রিডটা দিয়ে আমরা যা প্রডিউস করি, যেগুলি রুফটপে হয়, সেগুলি আবার পাওয়ার গ্রিডে চলে যায়, আবার চলে আসে। তো খুব মাইনর হলেও প্রয়োজনটা যদি খুব মিনিমাম হয়, তাহলে আমরা আমাদের ডোমেস্টিক রিকোয়ারমেন্টটা ফুলফিল করে নিতে পারি। অবশ্যই আমাদের ডোমেস্টিক, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট হলো যেখানে এই পাওয়ার নেই, ওইসব জায়গায় অফগ্রিড জায়গায় আমরা একটা পাওয়ারের সোর্স পেয়ে যাচ্ছি। ওই জায়গায় আমরা একটা পাওয়ার লাইন নিয়ে যেতে হতে পারে আমাদের 10 কিলোমিটার একটা পাওয়ার গ্রিডের মধ্যে দিয়ে পাওয়ার লাইন নিয়ে যেতে হয়, প্রচুর পরিবেশের ক্ষতিও হতে পারে। তো ছোট ছোট পকেটে যদি অফগ্রিড আমরা সিস্টেম ইনস্টল করতে পারি, যেগুলি ভারতবর্ষে প্রচুর গ্রামাঞ্চলে আছে, তাহলে আমরা মনে হয় এই দিক দিয়ে অনেকটা বিরাট অ্যাড্রেস করতে পারবো ইস্যুটা। আমরা আজকের দিনে দাঁড়িয়ে এত এক্সেসিভ আমরা গাড়ি, বাইক এগুলোর আমরা দেখছি যে রাস্তায় এত ট্রাফিক জ্যাম থাকে যে আমরা
5 মিনিটের একটা রাস্তা অনেক সময় দেখা যায় 1.5 ঘন্টা আমরা জ্যামে আটকে আছি। হ্যাঁ। তো সেই জায়গায় যদি আমরা ইন্ডিভিজুয়াল সেই ভেহিকেল ইউজটা বন্ধ করে যতটা সম্ভব আমরা যদি গণপরিবহন বা পাবলিক ট্রান্সপোর্টেশন যদি আমরা ইউজ করি, করতেই পারি, কিন্তু গণপরিবহন ওই পরিমাণ থাকতে তো হবে। আমার যদি একটা জায়গায় বেরিয়ে এসে 1 ঘন্টা দাঁড়িয়ে একটা পাবলিক ট্রান্সপোর্ট নিতে হয়, অফিস যেতে হয় বা কোনো কাজে যেতে হয়, তাহলে তো আজকের দিনের সব থেকে বড় কারেন্সি হলো টাইম। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, সে স্টুডেন্টের হোক, কর্মজীবী লোকদের হোক বা যেই হোক, তো কারেন্সি যদি টাইম হয়, আমার টাইমটা সাশ্রয় করা, সেই জন্যই বললাম অবশ্যই এটা খুব ভালো জিনিস। কেউ একটা এক্সাম্পল বলতে পারি, মেট্রো আসার পর দিল্লিতে কেউ কিন্তু আর মেট্রো যেখান থেকে পসিবল এখানে কেউ গাড়ি নিয়ে যায় না, কারণ ইটস এ কমফোর্টেবল ট্রাভেল। তো এখন যদি আমার এখানে দাঁড়িয়ে আমি নাই পাই, সেই জন্যই ওই ব্যবস্থাটাকে কিন্তু গভর্নমেন্টকে করতে হবে যে আমি কমফোর্টেবলি বাড়ির থেকে বেরিয়ে, প্রচুর এক্সাম্পল আছে অনেক দেশে যেখানে 5 জন লোকের জন্য একটা ট্রেন চলছে বছরের পর বছর ধরে। তো আমাদের এতটা তো আমাদের এফোর্ড করার ক্ষমতা নেই, কিন্তু অ্যাটলিস্ট যেখানে আমরা বলছি তোমরা এটা অ্যাভেল করো, ওই জায়গায় কিন্তু সময়ের দক্ষতাটাকে, সময়টাকে মাথায় রেখে এই দক্ষ পরিবহন ব্যবস্থাকে তৈরি করলেই আমরা করতে পারবো, নয়তো কি করে করা। আমরা আজকের দিনে দাঁড়িয়ে কি করে বিদ্যুৎ ও জল সাশ্রয় করতে পারি? বিদ্যুৎ সাশ্রয় যদি আমরা বলি, এটা বিদ্যুৎ দুরকমভাবে প্রডিউস হয়। মেজর একটা হলো হাইড্রো পাওয়ার, যেটা রিনিউয়েবল সোর্সেস, আর একটা বিদ্যুৎ হয় কয়লা থেকে, যেটা আমরা কোল বেসড বলি, ওইটাই মেজর এখনো থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো। তো প্রথমত আমরা ইন্ডিভিজুয়ালি যদি খুব এফোর্টও নিই, আমাদের অভ্যাস চেঞ্জ করতে আরও অনেক সময় লাগে, রাতারাতি কারোর অভ্যাস বদলায় না। তো হয়তো আমি বলবো যে আরও 5 বছর 10 বছর লাগতে পারে আমাদের ওই সচেতনতা আসতে, আমাদের অভ্যাসটা করতে। কিন্তু ইমিডিয়েটলি যেটা করা যেতে পারে, ওই যে হাইড্রো পাওয়ার প্লান্ট হোক বা কোল বেস পাওয়ার প্লান্ট হোক, যেখানে থার্মাল প্লান্ট হোক, গ্যাস বেস প্লান্ট হোক, ওইগুলি এত যদি পুরনো টেকনোলজি ইউজ হয়ে থাকে, টেকনোলজিকে রিপ্লেস করে ভালো এফিশিয়েন্ট টেকনোলজি লাগাও, ইমিডিয়েটলি 5-6-7% আমরা ওভারকাম করে যেতে পারি ওই দিক দিয়ে। তো সেইভাবে একটা সাশ্রয়, ওইটাও একটা সাশ্রয় যে আমরা প্রোডাকশনটাকে এফিশিয়েন্ট করে দিলাম, খরচাটাকে কম করে দিলাম। 1 মেগাওয়াটের জন্য যতটুকু আমাদের ফসিল ফিউল লাগতো বা কয়লা লাগতো, ততটা আমার লাগবে না, এটা একটা। তবে অভ্যাস চেঞ্জ করার জন্য যেটা আমরা করতে পারি, সেটা হলো যে আমাদের পুল করার, যেটা আমরা কনসেপ্ট কার পুলের কথা বলি। বাজারে যাওয়ার সময় আমরা অনেকেই আছি যে 10 বার বাজারে যাই, আমরা করতেই পারি যে আমরা অল্প সময়ে যাব, কম দূরত্বের জায়গা থেকে জিনিস আনবো। তো এইটার একটা খুব বড় গ্লোবাল ইম্প্যাক্টের কথা যখন বলছি, যে লোকাল প্রোডাক্টকে ইউজ করার জন্য যখন প্রধানমন্ত্রীও বলছে, আমরা সবাই রিয়েলাইজও করছি, এটা কিন্তু শুধু একটা দিক না, যে ইকোনমির দিক না, এটা কিন্তু পরিবেশগত একটা বড় দিক আছে। যদি একটু আমাদের বুঝিয়ে বলেন। এইটা হলো যে একটাই প্রোডাক্ট, আমার সাপোজ এই যে কোনো একটা জিনিস, যদি এই ঘর বানানোর একটা স্টিলের কথাই বলি আমি, স্টিলটা যদি আমার লোকালি কোনো জায়গায় প্রডিউস করা হয়, তো ট্রান্সপোর্টেশন কম হওয়ার কারণে জ্বালানির ব্যবহারও কম হবে। সে সেম জিনিসটাই আমরা যাই খাই না কেন, বিস্কিট খাই বা সাবান ইউজ করি, এটা যদি এখন হরিয়ানা থেকে, দিল্লি থেকে, ইউপি থেকে বা কোথাও সাউথ ইন্ডিয়া থেকে আসছে, তো সেই পরিমাণ জ্বালানি তো ব্যবহার করা হচ্ছে। সেই জ্বালানির ব্যবহারটা কম হওয়ার কারণে আমার এমনিতেই কম হবে। তো লোকাল প্রডিউস কনজিউম করার একটা বড় জিনিস হলো, যেটা আমরা নর্মালি রিয়েলাইজ করি না, শুধু পয়সাটা লোকালি খরচা হয় না, ইকোনমি লোকালি ডেভেলপ হয় না, সাথে সাথে একটা বিরাট পরিমাণ পরিবেশ দূষণ থেকে, যেটা মানে পরিবহনের মাধ্যমেই আমাদের 80-90% যেটা ট্রান্সপোর্টেশনের এনার্জি লস হয়, এনার্জি প্রয়োজন হয়। আমরা জানি যে আমাদের আজকের দিনে 70-80% ক্রুড অয়েল বাইরে থেকে, বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। তো ট্রান্সপোর্টেশন বন্ধ হলেই আমরা কিন্তু প্রায় 10-15% ইজিলি আমাদের অনেকটা সাশ্রয় হয়ে যাবে। এই যে আমরা টার্মটা শুনি ভোকাল ফর লোকাল, যেটা প্রধানমন্ত্রী বলেছেন, এটা শুধু ইকোনমিক বেনিফিটই না, পরিবেশগত অনেক বেনিফিট আছে। লোকাল প্রোডিউস ইউজ করা, লোকাল ম্যাটেরিয়াল ইউজ করা, ইকোনমি যেমন সার্কুলার ভাবে ওই জায়গায় লোকালি ঘুরে,
তেমনি করে এটার সাথে পরিবেশগত অনেক অনেক অ্যাডভান্টেজেসও আছে। আমাদের আজকের তরুণ প্রজন্মকে পরিবেশের ব্যাপারে সচেতন করতে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? তরুণ প্রজন্ম এখন এই কেসে কিন্তু আমি আর রুরাল বা আরবান বলে সেগ্রিগেট করব না। আজকের দিনে টেকনোলজির দিনে যখন ভারতবর্ষে আমরা বলছি অলরেডি আমরা 100 crore মতো পপুলেশন, বাট স্মার্টফোনই ততটা বিক্রি হয়ে গেছে, লোকেদের আছে, প্রত্যেকের কাছে একটা করে থাকে। তো সেই জায়গায় ইনফরমেশন বা অ্যাওয়ারনেসের যে ব্যাপারটা ওইটা কিন্তু সবার কাছে, মেসেজ সবার কাছে আছে, সবাই জানে ভালো কি খারাপ কি। এটাতে অ্যাওয়্যার করার মতো আমি মনে করি না মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা কিছু করে আর কিছু করার আছে। এটা যথেষ্ট নতুন প্রজন্মের এরা যথেষ্ট এই ব্যাপারে জানে। কিন্তু আমার একটাই এই জায়গাতে একটু বলার, যে নতুন প্রজন্ম যতটা নিজের অধিকারকে নিয়ে সচেতন, ওরা কিন্তু আমি দেখি ওদেরকে যদি সিচুয়েশন দেওয়া হয় প্রবলেম সলভ করার জন্য, ওরা কিন্তু ভবিষ্যতের প্রবলেমগুলিকেও সলভ করতে তৈরি আছে, সক্ষমতা আছে। কিন্তু কতটা ওদেরকে ওই জায়গায় এক্সপোজ করতে পারছি আমরা, সেটা মনে হয় খুব বেশি প্রয়োজন। যে নতুন প্রজন্মকে ওদের আগামী দিনের যে প্রবলেমটা ওদের ফেস করতে হবে ওই জায়গায় পৌঁছে দেওয়া। ওরা মুখে বলে যে এত টেম্পারেচার বেড়ে যাবে, ওরা আর একটা এসি বানিয়ে নেবে আরও এফিশিয়েন্ট, কিন্তু হয়তোবা যদি অল্টারনেটিভ এনার্জি ওরা নিউক্লিয়ার বলে দেবে যে আমরা ফুয়েল জ্বালাবোই না, আরেকটা বের করে নেবে, ওরা এতটা এফিশিয়েন্ট। কিন্তু এই সব কিছুর পেছনে ওদের যেটা প্রবলেম, অ্যাওয়ারনেসের কোনো প্রবলেম আমি দেখতে পাই না এটাতে, বাট সেন্সিটিভিটির যেটা প্রবলেম, যে আমরা সিভিক সেন্সের একটা কথা বলছি, তো নতুন প্রজন্মের একটা সেকশন কিন্তু খুবই মানে প্রচণ্ড সিভিক সেন্স এদের মধ্যে ডেভেলপ হয়েছে। আরেকটা সেকশন যারা সিভিক সেন্স থেকে নিজের অধিকারটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে চলছে, যখনই নিজের পাওয়া নিজের অধিকার ওইটা নিয়ে বেশি বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন কিন্তু আমাদের সিভিক সেন্সটা কম হয়ে যায়। তো সিভিক সেন্সটাকে ইমপ্রুভ করতে হলে কিন্তু আমাদের ছোটবেলা থেকে, হঠাৎ করে একটা হবে না, 20 বছর 25 বছর বয়সে সিভিক সেন্স ডেভেলপ হয়। সেই জন্য এই যেটার কথা বললে যে এই অভ্যাসগুলিকে কিভাবে ইনকালকেট করা, এটা কিন্তু ছোটবেলা থেকে কারোর কষ্টে দুঃখে মানে ইকিউটাকে যতটা পারা ডেভেলপ করা, ওইটা আসা দরকার। আপনি যেহেতু একজন অধ্যাপক, আপনার প্রতিদিনই আপনার তরুণ প্রজন্মের সঙ্গে আপনার ইন্টারাকশন হচ্ছে, তো তাদের জীবনযাত্রায় পরিবেশগত একটি ইতিবাচক দিক কি আপনি দেখতে পান? পরিবেশের এখন কি, আমি যেহেতু অধ্যাপক আমি ওই দিকেই যাচ্ছি। আমাদের গভর্নমেন্ট তো পলিসি করে দিয়েছে যে সবাইকে একটা পরিবেশবিদ্যার একটা কোর্স গ্রাজুয়েশনে পড়ানোই হোক। তারপর কি আমি ছোট ক্লাস 4, 5, 6, 7 সবাই ছোট বাচ্চাদের বইয়ের মধ্যেও প্রচুর এই পরিমাণ কন্টেন্ট আছে যেটা দিয়ে এদেরকে বলে আছে। কিন্তু ওইটা এখন একটা দায়সারা সাবজেক্টের মতো হয়ে গেছে। আমার মনে হয় ওইটাকে আলাদা করে না পড়িয়ে এদের ইতিবাচক দিক যদি আমার বুঝতে হয়, এটা হলো গ্রাজুয়েশনের স্টুডেন্টদের কথা আমি বলতে পারি। কিন্তু ওইটা দৈনন্দিন ব্যবহারে না আসলে, এই ধরনের সাবজেক্ট পড়িয়ে পড়াশোনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি হবে, ওই সচেতনতা কার্যকর হয়ে প্রতিদিনে আমাদের ব্যবহারে আসবে, এইটা যত সময় আমরা ফিল না করতে পারবো ততদিন পসিবল না। তো আমার মনে হয় সেই জন্য মা বাবা বা পরিবারের যে সচেতনতাটা, ওইটার দিকে আমাদের মনে হয় একটু বিশেষ করে, যেমন আমাদের ছোটবেলা বলা হতো যে তোমার প্রতি জন্মদিনে একটা করে গাছ লাগাও, বা আমাদের স্কুলেও আমরা দেখতাম, এমনকি আমি ইউনিভার্সিটিতেও দেখেছি যখন আমাদের পরিবেশ দিবস হয় তখন গাছ লাগানো একটা উৎসবের মতো সেটাকে পালন করা। তো এই যে ব্যাপারগুলো, এই যে ইভেন্টগুলো, ছোট ছোট ইভেন্ট, সেটার আরো কতটা বৃদ্ধি হওয়া দরকার বলে আপনি মনে করেন? গাছ লাগানো এখন আমি মানে ফরেস্ট্রি অধ্যাপক হয়েও বলছি, এটা আজকাল এরকম ট্রেন্ড হয়ে গেছে যে সবাই গাছ লাগাও বললে, কিন্তু কজন আমরা গাছ বাঁচানোর কথা সেন্সিটাইজ করি। একটা গাছ লাগালে এইটা এখন একটা 200, 400, 100 বছরের পুরনো গাছকে আমরা খুব ইজিলি কেটে দিচ্ছি, নষ্ট করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে চলে যাচ্ছি। এটা কিন্তু নতুন প্রজন্মের ডিমান্ডই এক ধরন, প্রয়োজনও আমি বুঝতে পারি।
কিন্তু ওই সেন্সিটিভিটিটা যে আমি একটা গাছ কেটে 10টা গাছ না, একটা গাছ কেটে 1000 গাছ লাগালেও যে ওইটার কম্পেনসেশন হয় না, ওই জিনিসটার কিন্তু সেন্সিটাইজেশন হচ্ছে না। তো সুতরাং এই ছোট অভ্যাসগুলিকে যদি বদলাতে হয় তাহলে শুধু গাছকে না, যে কোনো পরিবেশের একটা জলাভূমি হতে পারে, একটা ন্যাচারাল কোনো ইকোসিস্টেম হতে পারে, সবগুলিকে বাঁচিয়ে রাখার জন্য যে মানে প্রচেষ্টাটা, আমার মনে হয় ওই দিকে বেশি যাওয়া দরকার। সেই জন্য আমাদের বেশি থেকে বেশি করে এখন দেখা যায় যাদেরই পয়সা আছে, সব আছে, এরা একটা সময় পর কিন্তু আবার ওই পরিবেশের ফিরেই যেতে চাইছে। কিন্তু ওইখানে গিয়ে যদি ওরা মানে ওই যদি আবার শহরের জিনিসটাকেই নিয়ে যায়, তাহলে তো ওইটা আর কিছু থাকলো না। এই যে একটা পরিবেশের দিকে ফিরে যাওয়া, রিটার্ন টু নেচার, এটা তো আমরা যুগের পর যুগ ধরে দেখে আসছি। যেমন আমরা ইংল্যান্ডেও দেখলাম যে রিভলিউশন যখন হয়েছে তারপরেই যে রোমান্টিক পোয়েটসরা এসেছে, রিটার্ন টু নেচার। এরকম কি আবারও একটা রিভলিউশন আমরা দেখতে পারি? এটা তো হতে বাধ্য। আজকের দিনে যেভাবে আমাদের আরবানাইজেশন হচ্ছে, মোটামুটি সবগুলি কিন্তু ক্যারিং ক্যাপাসিটি ক্রস করে গেছে। আমাদের ছোট্ট শহর আগরতলাও দেখতে গেলে এই ছোট্ট শহরটাতে যতটা ক্যারিং ক্যাপাসিটি ছিল তা তো কবেই ক্রস করে গেছে। এখন দেখা গেছে এরকম প্রচুর জায়গায় আমরা ডেভেলপড কান্ট্রিগুলিতে দেখতে পাই, যখন একটা শহরের একটা বয়সে পৌঁছে যায়, ওইটা কিন্তু রিবিল্ড করার আগের দিনের মতো না যে একটা শহরকে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পরও আমরা এখন রিবিল্ড করার চেষ্টা করছি। কারণ ওই সময় হয়তোবা এতটা কনজাস্টেডও ছিল না, এতটা ক্যারিং ক্যাপাসিটি ক্রস করেও ছিল না, ওইটার কারণ ডিফারেন্ট ছিল। কিন্তু এখন রিবিল্ড করা কোনো সিটিকে খুবই এক্সপেন্সিভ এবং ইকোনমিক্যালি এক্সস্টিভ হবে। সেজন্য এই সবগুলিকে ছেড়ে আমাদের আবার কোথাও গিয়ে কলোনাইজ করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে চলে এসেছি। আপনার কাছে জানতে চাইবো বা বলতে পারেন যে একটি বার্তা চাইবো আমাদের দর্শক বন্ধুদের জন্য। আপনার কি বার্তা থাকবে আজকের যে আমাদের চর্চার যে বিষয়, সচেতন জীবনযাপন এবং পরিবেশ বান্ধব হওয়ার ক্ষেত্রে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, কি বার্তা থাকবে আপনার? আজকের দিনে এই প্রজন্মের সবথেকে ভালো গুণটার দিকে আমি ফোকাস করেই বলবো যে তোমাদের অনেক টেকনোলজিক্যাল এফিসিয়েন্সি অনেক হাই, আইকিউও বলবো অনেক হাই, কিন্তু একটু বেশি বেশি করে যদি নিজেদের, যেটা বলছিলাম যে সিভিক সেন্স বা অন্যের দুঃখকে নিজের দুঃখ ভাবা, পরিবেশকে নষ্ট হওয়াকে দেখে দুঃখ পাওয়া, আমি আবারও চাই যে ওই রকম চিপকো আন্দোলনের মতো, ওই ধরনের আন্দোলনের মতো, যেটা আমরা খুব রিসেন্টলি দেখতে পেয়েছি ইভেন হায়দ্রাবাদ ইউনিভার্সিটির ক্যাম্পাসের ওইখানে যখন ডিস্ট্রাকশনটা হচ্ছিল, স্টুডেন্টরাই এসে ওইটাকে বাঁচিয়েছে। এই ধরনের যত বেশির থেকে বেশি সেন্সিটিভিটি ডেভেলপ করতে পারবে, অন্যের দুঃখে নিজেকে মানে সাথে নিয়ে চলার মতো কিছু করতে পারবে, তত সময় আমার মনে হয় যে তোমরা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট সেন্সিটিভ, এটা তোমাদেরই পৃথিবী, আগামী দিনগুলিতে তোমাদেরই থাকতে হবে, আমরা থাকি বা না থাকি। সেজন্য তোমরা যতটা সচেতন হবে ততটা ভালো প্রজন্ম তোমরা তৈরি করবে, তোমরা তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যেতে পারবে। আরেকটা কথা যেটা আমার মনে হয় আমরা সব কিছুর জন্যই সবসময় গভর্নমেন্টকে, পলিসিকে দোষ দিয়ে থাকি, নিজেদের কর্তব্যটাকে একটু ভালো করে না দেখে অধিকারটাকেই বেশি বেশি করে জাহির করতে থাকি। ওই জায়গায় যদি একটু বেশি নিজের দায়িত্ব কতটা করতে পারি সেটা করে, আমি বারবারই বলেছি সরকারের বা পলিসি মেকার এদের অনেক দায়িত্ব আছে, কিন্তু নিজের দায়িত্বটা ঠিকভাবে করে যদি আমরা ওদেরকেও বলি, আমার অবশ্যই ধারণা যে গভর্নমেন্ট হোক, পলিসি মেকার হোক, ওরা সবাই খুব ভালোভাবেই তোমাদের কথা বা ভবিষ্যৎকে, প্রজন্মকে ভালো করে রাখার দায়িত্বটাও নেবে। অসংখ্য ধন্যবাদ। সত্যি আজ অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে। দর্শক বন্ধুরা, আমরা যেমনটা বলছিলাম, আজ পুরোটা চর্চার যে বিষয় আমাদের মিতব্যয়িতা, এই মিতব্যয়িতা বা অস্টেরিটি আমরা যতটা বেশি আমাদের প্রত্যেকের জীবনে কার্যকর করে তুলতে পারবো, যেখানে আমরা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করব, তাহলেই কিন্তু আমরা একটি সুন্দর সবুজ ভবিষ্যতের পথে এগিয়ে যাব। কবির ভাষায় বলতে গেলে তাহলেই তো আমরা এই পৃথিবীকে প্রতিটি শিশুর
বাসযোগ্য করে তুলতে পারবো। এই বার্তা রেখে আমরা আজকের চর্চা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।